লোভনীয় সব খাবারগুলি দিয়ে ভাত খাবো খাবো বলে রাত ৮টা বেজে গেল। কি কারণে এত দেরি হয়েছে একটু পরেই সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। কি কারণে জানি গলাটা ভেঙে আছে, স্বর স্পষ্টভাবে আসছে না। আপনারা তো আমার আপনের চেয়েও আপনজন। আপনাদের সামনে কথা বলতে আমার তেমন বেশি খারাপ লাগছে না। জানি আপনাদেরও শুনতে তেমন খারাপ লাগবে না, প্রতিদিনের মতো ভালোই লাগবে। রান্না করব আলু দিয়ে চাল কুমড়ো ভাজা, পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল, বরবটি দিয়ে মাছের মাখো মাখো ঝাল, মেথি ফোড়নে দিয়ে কলমি শাক ভাজা, পেঁপের বিচি ভর্তা, আর হবে ভেন্ডি ভাতে। সব মিলিয়ে আশা করি পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কষ্ট করে ভিডিও বানাই, আপনারা সব সময় দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেন। আমি সব সময় আপনাদের কমেন্টসগুলির রিপ্লাই দিয়ে থাকি, একটু দেরিতে হলেও সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি। কিন্তু ফেসবুক পেজে আমার একজন প্রিয় মানুষ উজ্জ্বলা পাল লিখেছেন, তিনি আরও কয়েকদিন লিখেছেন যে আপনি সব সময় ভিডিওতে বলেন আমাদের সবার সব মন্তব্যের উত্তর দেবেন, কই কখনো তো কোনো মন্তব্যের উত্তর দিতে দেখি না। সব সময় শুধু লাভ রিয়েকশন দিয়ে যান, কোনো প্রশ্নের উত্তর দেন না। এটা আপনি একেবারেই ভুল কথা বলেছেন। আপনারা যদি প্রশ্নবোধক মন্তব্য করেন, আমি আপনাদের সবার সকল মন্তব্যের উত্তর দিয়ে থাকি সব সময়। সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম। প্রথমে কিছুটা জিরা টেলে নেব দুই তরকারির জন্য। অল্প তাপে জিরাগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। জিরাগুলো ঠান্ডা হলে পাটায় বেটে গুঁড়ো করে নেব। অল্প করেই সরিষার তেল দিলাম, রসুন আর পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, সাথে 3টা কাঁচামরিচও দিয়েছি। তারই সাথে পেঁপের বিচিগুলোও দিয়ে দেব। কড়াই যেহেতু ছড়ানো আছে তাই সব দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন মনের মতো করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং পেঁপের বীজগুলো একটু লালচে করে ভেজে নেব ভর্তা তৈরি করার জন্য। কচি পেঁপে হলে এরকম বীজ থাকলে আমি কখনোই ফেলি না। একটা পেঁপের বীজ পুরোটাই নিয়ে নিলাম, একটা বীজও নষ্ট করি নাই। সবগুলি সুন্দর মতো টেলে নিয়েছি এবং উঠিয়ে নিচ্ছি। এবার পাটায় বেটে মিহি করে ভর্তা তৈরি করে নেব। এটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও তেমনি চমৎকার এবং স্বাস্থ্যকর। কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিলাম, সাথে 2-1টা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়েছি। হাফ চা চামচের বেশি হলুদ দিয়েছি। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা জালি কুমড়ো এবং আলু। এই কুমড়োটাকে আমাদের গ্রাম অঞ্চলে চাল কুমড়ো বলে, ঢাকা শহরে জালি কুমড়ো বলে। আমি দুইটাই বলি যখন যেটা মুখে আসে। নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব, তারপরে নেড়ে চেড়ে মনের মতো করে ভেজে নেব। এদিকে রুই মাছের পিসগুলোতে লবণ মাখিয়ে রেখেছিলাম। প্রথমে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপরে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে ধুয়ে নেব। মাছে যেন মাছের গন্ধ না থাকে ওই রকম করে ধুয়ে নেব, তাহলে মাছ খেতে খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা বলতেন, ওনার ভাষায় বলছি, মাছ ধন হিডা মাংস ধন মিডা। তার মানে হলো মাছটাকে ভালোভাবে ধুয়ে একেবারে সাদা ধবধবে করে নিতে হবে, তাহলে সেই মাছ খেতে খুব ভালো লাগবে। আর মাংসটাকে বেশি ধুইতে নাই, মাংস কম ধুলেই ভালো।
2-1 বার করে বেছে কুটে শুধু পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়। এই জন্যই আমার শাশুড়ি মা আঞ্চলিক ভাষায় সব সময় এই প্রবাদটা বলতেন। আমার একেবারে মনের ভিতর গেঁথে গেছে। মাছ ধোয়ার সময় ওই কথাটাই মনে পড়ে। এই দেখুন একেবারে সাদা ধবধবে করে ধুয়ে নিয়েছি। এদিকে চাল কুমড়োটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। দারুণভাবে ভাজা হয়ে গেছে, তবে চাল কুমড়ো ভাজতে গেলে একটু সময় লাগে। অনেকক্ষণ সময় লেগেছে নেড়ে চেড়ে একবারেই ঢাকা দিয়েছিলাম। বেশি ঢাকা দিয়ে ভাজতে গেলে আবার জলটা শুকাবে না, আর চাল কুমড়াটা একটু টক টাইপের হয়ে যাবে। তাই একবারেই ঢাকা দিয়েছিলাম, এরপরে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। চাল কুমড়ো, আলু সব লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এটা যে গরম ভাতের সাথে খেতে কি মজা লাগবে। বেশি করে কড়াইতে সরিষার তেল দিয়েছি। রুই মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব। একবারেই ভাজা যাবে না, 2-3 বার করে ভেজে উঠাতে হবে। এক বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো রুই মাছের পিস লালচে করে ভেজে নেব। আজ আমার মেয়ে জামাই নাতনি চলে যাবে, মনটাও খুব খারাপ লাগছে, কিন্তু রান্না তো করতেই হবে। তাই ঘুম থেকে উঠে আর বসে থাকি নাই, রান্না বসিয়ে দিলাম। ব্রেকফাস্টের জন্য কোনো খাবার তৈরি করি নাই, কারণ ওরা দুইজনেই চাকরি করে। সকালবেলায় তেমন কিছুই খায় না, অফিসে যাওয়ার আগে ভাত খেয়ে যায়, আর দুপুরে ভাত খায় না, রাতে এসে খায়। আমাদের মতোই সুস্থ লাইফস্টাইল ফলো করার চেষ্টা করে, কিন্তু ওরা তো বাইরে থাকে সারাদিন, তাই আমাদের মতো কঠিন ব্রত পালন করতে পারে না। প্রথম যখন জেকে লাইফস্টাইল শুরু করেছিল, তখন ফ্যাট অ্যাডাপ্টেড করে নিয়ে 1 মাস ভাত খায় নাই। তারপর থেকে 2 বেলা ভাত খায়, সকালে অফিসে যাওয়ার আগে আর রাতে এসে খায়। মাছ ভাজার ওই তেলে কালো জিরা এবং কাঁচামরিচ ফোড়নে দিয়ে আলু পেঁপে দিয়ে দিলাম। মাছগুলি খুব সুন্দর মতো ভেজে উঠিয়ে রেখেছি। স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটাকে সবজির সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে, কয়েক পিস কাঁচামরিচ, 1 চা-চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা-চামচ গুঁড়ো মরিচ। চুলার তাপটা কমিয়ে রেখে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোতেই আলু এবং পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এখন দেব পরিমাণ মতো ফোটানো গরম জল। টকবক করে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। 3 পিস রুই মাছ রেখে দেব, বরবটি দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। এই সুযোগে আমি ভাতের চাউলগুলো ধুয়ে নিচ্ছি। এগুলি আমাদের বাড়ির নিজেদের জমির ধানের চাউলের ভাত। আপনারা যারা বাজারের কেনা সাদা চাউলের ভাত খান, আপনাদের কাছে আমাদের এই ঘরের চাউলের ভাত ভালো লাগবে না, তবে আমাদের কাছে খুব ভালো লাগে। আমার মেয়ে, জামাই বাবাজি সবাই আমাদের ঘরের চাউলের ভাত খেতে খুবই পছন্দ করে। এই দেখুন কত ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, তবে চাউলগুলো ছোট এবং সরু আছে, ভাতগুলিও ছোট ছোট হয়। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না বের হবে, ততক্ষণ পর্যন্ত কচলিয়ে কচলিয়ে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নেব। এদিকে মাছের ঝোলটা মনে হয় হয়ে গেছে। এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। জিরাগুলো ঠান্ডা হলে পাটায় বেটে গুঁড়ো করে রেখেছি।
অল্প একটু রেখে দেব আরেকটা তরকারির জন্য। আলতো হাতে নেড়ে চেড়ে জিরার গুঁড়োটাকে ঝোলের সাথে মিশিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রান্না করব, এরপরে নামিয়ে নেব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আশা করি খুবই চমৎকার হবে রান্নাটা। এভাবে আমি অনেকবার রান্না করেছিলাম, খুবই ভালো লাগে খেতে। সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিয়েছি, কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি, কুচানো আলু দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে বরবটি দিয়ে দেব। আলু বরবটি দিয়ে রুই মাছের মাখো মাখো ঝাল রান্না করব। ওদিকে ফোটানো গরম জল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, সাথে সাথে বলক এসে গেছে। 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি, অল্প করে একটু গুঁড়ো মরিচ দিয়েছি। বেশি ঝাল করব না, ওরা আমাদের মতো ঝাল খেতে পছন্দ করে না। ভালোভাবে কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দিলাম। আমার জামাই বাবাজি কুষ্টিয়ার মানুষ, ওদের ওদিকে মাছের সাথে পেঁয়াজ রসুন ব্যবহার হয় না। তাই বাবাজি আমাদের বাসায় আসলে মাছের সাথে পেঁয়াজ রসুন ব্যবহার করি না। তাই আমার রান্নাটা আমার বাবাজি খুব পছন্দ করে। কিন্তু যখন সাগরের কোনো মাছ রান্না করি তখন অবশ্যই পেঁয়াজ রসুন ব্যবহার করি। ওটাও কিন্তু আমার জামাই বাবাজি খায়। ও বলে, মা, সারা বছর হোস্টেলে থেকে লেখাপড়া করেছি, সব ধরনের খাবার খাওয়ার রুচি আছে, সব ধরনের খাবার খেতে পারি, তবে যখন দেশীয় মাছগুলো পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয় ওটা খেতে খুবই ভালো লাগে। স্টিলের বক্সটা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছি, এটাতেই পুরো তরকারিটা ঢেলে নেব। রিয়া যাওয়ার সময় এই তরকারিটা দিয়ে দেব। মেয়েটা এত দূরের রাস্তা যাবে, গিয়ে আবার রান্না বান্না করতে হবে, তার জন্য আমি যদি তরকারিটা দিয়ে দিই, গিয়ে শুধু ভাত রান্না করে খেয়ে নেবে। তরকারিটা কিছুক্ষণ ফ্যানের নিচে থেকে ঠান্ডা হলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। চাই কেমনে কেমনে আমার নাতনি প্রত্যুষা মা স্নান করতে গেছে, এইটুকু সময় মাকে না দেখে থাকতে পারছে না। মেথি ফোড়নে দিয়ে কলমি শাক দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। শাকের সাথে 2টা কাঁচামরিচও কুচিয়ে দিয়ে দিয়েছি। আর কিছুই দিতে হবে না, ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নামিয়ে নেব। এদিকে আমি পেঁপের বিচির ভর্তাটা পিষে নেব। আবারও বলি, পেঁপের বিচি ভর্তাতে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর স্বাদমতো লবণ দিয়ে খুব সুন্দর মতো পেঁপের বীজ সহ ভেজে নিয়ে দারুণভাবে ভর্তা বেটে নিয়েছি। পেটির মাছ দিনও ন দিলে কি ফিটির এখানতে কাঁটা বেশি নেই ওই মাছ নরম লাগে নিয়ে হ্যাঁ মেলা বড় না নাই খাই হতো না লই যা লই যা লই যা রান্নাবান্না শেষ। কলমি শাক ভাজাটা দেখুন। কলমি শাক ভাজাটা আজ দেখতে যেমন সুন্দর লাগছে, দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। কলমি শাক ভাজাতে মেথি ফোড়নে দিয়েছি, খেতে অবশ্যই ভালো লাগবে। ময়মনসিংহ থেকে শিবানী ভৌমিক দিদিমণি পরশুদিন মনে হয় কমেন্টস করেছিলেন, লিখেছেন, দিদি কলমি শাকে একদিন মেথি ফোড়নে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজ রান্না করেছি দিদিমণির কথা মতোই,
মনে হচ্ছে অনেক চমৎকার হবে। রান্না বান্না শেষ, এখন ওদেরকে খাবার দেব। তার আগে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি। রান্নাঘর থেকে ময়লা পুরো ঘরে ছড়ায়, তার জন্য আমি সব সময় চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার রাখতে। আর রান্না করার সময় পায়ের তলায় যদি এক ফোঁটা জলও থাকে আমার কাছে ভালো লাগে না, তার জন্য একটা শুকনো কাপড় পায়ের কাছে রাখি, সাথে সাথে যেখানে জল পড়ে ওই জায়গাটা মুছে নিই। তাই পিছলে পড়ারও কোনো সম্ভাবনা থাকে না। সব সময় সচেতন থাকি নিজেকে এবং পরিবারের সবাইকে রক্ষা করার জন্য, বাকিটা সৃষ্টিকর্তার দয়া। আপনারা অনেকেই কমেন্টস করেন কাঁসার গ্লাসগুলো কিভাবে এত পরিষ্কার হয়। তো আমি কিভাবে কাঁসার গ্লাস মাজি দেখুন। ভিমবারের সাথে একটু ছাই নিয়েছি, তো ছাই আর ভিমবার একসাথে মিশিয়ে এভাবে একটু মেজে নিলেই একেবারে সোনার মতো চকচকে হয়ে যায়। তবে একজন প্রিয় মানুষ একদিন কমেন্টস করেছিলেন কলকাতা থেকে, তিনি লিখেছেন পীতাম্বরী পাউডার দিয়ে মাজলে নাকি অনেক পরিষ্কার হয়। তো আমি এখনও পীতাম্বরী পাউডারটা জোগাড় করতে পারি নাই, তাই সাবান এবং ছাই দিয়ে মাজি। মাঝে মাঝে মাটি দিয়েও মাজি। বাড়ি থেকে এক চাকা মাটি এনেছিলাম শুধু কাঁসার গ্লাসগুলি মাজার জন্য। তালের রসের ফুলুরি বানাবো। অল্প চালের গুঁড়ো দিলাম, সাথে দেব আটা, 3 চামচের মতো আটা দিয়েছি। কোরানো নারিকেল দিচ্ছি, কত মাসি গো। স্বাদ মতো লবণ দিয়েছি, চিনি দেব, 3.5 চা চামচ চিনি দিয়েছি। চা চামচ নয়, এটা টেবিল চামচ। আরও একটু নারিকেল কোরানো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তবে এই তালের ফুলুরিতে বেশি তাল দিলে ফুলুরিগুলো ভিতরে নরম থাকে, এজন্যই তাল কম করে দিতে হবে। প্রয়োজনে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর মতো ব্যাটার তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা, একেবারেই কম, 3 আঙ্গুলের মাথায় 1 চিমটি নিয়েছি। অবশ্যই বেকিং সোডাটা তালের ফুলুরি তৈরি করার জন্য যে ব্যাটার তৈরি করছি এটা ভালোভাবে মেখে নেওয়ার পরেই যোগ করতে হবে, তাহলে ফুলুরিগুলো দারুণভাবে ফুলে উঠবে। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ফুলুরিগুলো দিয়ে দেব। অল্প একটু ব্যাটার দিচ্ছি কিন্তু ফুলে কত বড় হয়ে যাচ্ছে দেখুন। এভাবে তালের ফুলুরি বানাতে খুব ভালো লাগে। এই দেখুন, যে কোনো কাজ যদি সুন্দর মতো হয় ওই কাজটা কঠিন হলেও করতে কিন্তু আনন্দ লাগে। এখন দিনের 1টা বাজে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে 11টা, 11:30টার মধ্যেই। তো আমি ওদেরকে বলছিলাম যাওয়ার আগে আবার একটু ভাত খেতে, বলছি না মা আর ভাত খাবো না। তখনই ভাবলাম ফ্রিজে তো আমার তাল আছেই, তাই কয়েকটা তালের ফুলুরি বানিয়ে ওদের সাথে দিয়ে দেব। পথে যদি আমার নাতনিটার ক্ষুধা লাগে তখন খাওয়াতে পারবে। যদিও বাইরে কত রকমের খাবার আছে, তবুও আমার কাছ থেকে যাচ্ছে ওরা। আমার মন চাইছে কি খাওয়াই কি করি, আমার সাধ্য অনুযায়ী যা পেরেছি তাই করেছি। তালের ফুলুরিগুলো দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। তবে ভেঙে একটা দেখাই নাই আপনাদের ভিতরটা কেমন হয়েছে, একটু ভুল হয়ে গেছে। এখন দিনের 2টা বাজে, আমার প্রাণ পাখিরা চলে যাচ্ছে, আমার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। শিকা মারো করে। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। আসো না, দিদার কোলে থাকো না। ঠাকুর গো তুমি ভরসা ঠাকুর, তুমি শুধু কেন চাইও সকল বিপদ আপদে তুমি রক্ষা করিও। তুমি কত দূরে দেশের রাস্তা। দিদাকে একটা চুমু দিয়ে দাও না, দিদাকে একটা চুমু দিয়ে দাও। বাহ, ফোনে কথা বলুন, ভিডিও কলে কথা বলুন। ওই যে আমার ছোট বোনটি,
আমার ছোট্ট বোনটি কমু, আমার ছোট্ট বোনটি মায়া ভরা মুক্তি। দেন মা এই কাহিনীটা করি। একটু বাবা গো, সাবধানে থাকিও, সাবধানে। ওরা মঙ্গলবার রাতে আসছিল, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন ছিল, আজ শনিবার চলে যাচ্ছে। কত দূরের রাস্তা, ঢাকা থেকে মেহেরপুর যেতে 6-7 ঘন্টা সময় লাগে। সেদিন আসার সময় ট্রেনে আসছিল, ট্রেনে আরো বেশি সময় লাগে, বাসে দিনের বেলায় 6-7 ঘন্টা লাগে, রাতে গেলে আরো কম সময় লাগে। তারপরও ছোট্ট শিশুটার অনেক কষ্ট হবে জার্নিয়ে, একবার আসা একবার যাওয়া। এই কদিন বাসায়ও থাকতো না, সকালে বের হতো, আস্তে আস্তে রাতে। বিভিন্ন জায়গায় ঘুরেছে, পরিচিত বন্ধু বান্ধব আছে। ছাত্র জীবনে 2 জনে ঢাকায় ছিল। রিয়া ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করেছে, আর জামাই বাবাজি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে স্ট্যাটিক্সে অনার্স মাস্টার্স করেছে। ওদেরকে এগিয়ে দিয়ে আসলাম, এখন একেবারেই ফাঁকা ঘর। হয়ে গেছে, এখন গরম করে আনলাম, খাই নাই এখনো। ওরা চলে যাওয়ার পর মনটাও ভীষণ খারাপ লাগছিল, এ কারণে আর খাওয়া দাওয়া করি নাই। এরপরে ওই স্নান করে শুধু পূজার্নিক দিয়ে ভিডিওটা এডিট করছি গতকালের, ওটা ভয়েস দিয়ে আপলোড দিছি। এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পূজার্নিক সেরে নিয়েছি কিছুক্ষণ আগে, এখন ভাত খাচ্ছি। আসলে বাসায় না থাকাতে আমার কাছে একা একা ভালোও লাগছে না। গতকাল তো মেয়ে জামাই নাতনি ছিল, ওদের সাথে সময় কাটাইছি, ভালো লাগছিল। আজকে একেবারে একা। সকালবেলায় ভাত রান্না করছিলাম, 11টার দিকে ওরা ভাত খাইছে, জামাই মেয়ে পার্থ সবাই খাইছে। আমার রিয়া বলছে মা ভাত খান, এখন না রে মা এখন ভাত খাবো না, এখন খাইতে ইচ্ছাও করেন না, খাবো না। 3টার সময় গাড়ি, 2টার সময় বাসা থেকে বের হবে। 11টা কি 11:30টার দিকে ওদের খাওয়া দাওয়া হয়েছে। তো পথে যদি ক্ষুধা লাগে তার জন্য পিঠা বানাইছিলাম, ওই তালের ফুলুরি, তা আমিও কয়টা খাইছি। এটা হলো ভুলিয়ে তো গেছি, কি পেঁপের বীজ ভর্তা, খুব চমৎকার হয়েছে। আমার রিয়া বলছিল মা পেঁপের বীজের ভর্তাটা খুবই চমৎকার হয়েছে। ভেন্ডি সিদ্ধ, আমার জামাই বাবাজি নাতনি এরা ভেন্ডি সিদ্ধ খাইতে খুব পছন্দ করে। শিবানী ভৌমিক দিদিমণি ময়মনসিংহ থেকে সেদিন লিখেছিলেন যে কলমি শাক মেথি পোড়ানি দিয়ে রান্না করে খেয়ে দেখবে, কি যে চমৎকার লাগবে। বাস্তব খুবই চমৎকার হয়েছে আজকের কলমি শাক, খুব চমৎকার। দিদিমণিকে অজস্র অজস্র ধন্যবাদ, দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য। আমি কোনোদিন কলমি শাকে মেথি ফোড়ন দিই না, আজকে দিয়েছি, খুবই চমৎকার হয়েছে।
ভাতগুলি গরম করে নেওয়াতে দারুণ লাগে। সেই সকাল থেকে এ পর্যন্ত এক বিন্দুর সময়ও নিশ্চিন্তে বসে থাকতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে কি রান্না করব সব কিছু ভেবে চিন্তে কেটে কুটে রেডি করে 2 চুলা রান্না করেছি। এরপরে ওদেরকে খাবার টাবার দিয়েছি, দিয়ে থালা বাসন ধুয়ে চিন্তা করলাম ওরা তো আর ভাত খাবে না। অনেকবার বলেছিলাম যাওয়ার সময় ভাত খেয়ে যেতে, জামাই বাবাজি বলে না মা এত দূরের রাস্তা যাওয়ার সময় ভাত খাবো না, খালি পেটে গেলেই ভালো হবে। তো চিন্তা করলাম পথে খাওয়ার জন্য কিছু বানাই দিই। এই কারণে ওই তালের ফুলুরি বানাইছি, একটু বেশি করে বানালাম, ওদেরকেও দিয়েছি, আমরা মা ছেলেও খেয়েছি। পার্থ আজ 1টার সময় অফিসে গেছে, ওরা থাকাতে একটু দেরি করে গেছে। এখন রাত 8টা বাজে। সারাদিন না খাওয়াতে খাবারটা খেতে অমৃত সম লাগছে। এই মুহূর্তে আপনাদেরকে ভালো মন্দ বলার তো কেউ নাই, তাই আমি বলছি সবগুলি রান্না খুবই চমৎকার হয়েছে। মাছের ঝোলটাও দারুণ লাগছে খেতে। বিশেষ করে ভাতগুলো গরম করে নেওয়াতে আরো বেশি ভালো লাগছে। সেই সকালবেলায় ভাত রান্না করেছিলাম, ভাতগুলো একেবারেই ঠান্ডা হয়ে গেছে। খাওয়ার কিছুক্ষণ আগে চুলায় ভাতের পাতিলটা বসিয়ে চুলাটা ডিম করে রেখেছিলাম। 10 মিনিটের মধ্যেই ভাতগুলো একেবারে গরম ভাতের মতো হয়ে গেছে। এজন্যই হয়তোবা এত ভালো লাগছে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। গতকালের ভিডিও দেখে ফেসবুক এবং ইউটিউবে যারা কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। এখন বলবো আপনাদের নামগুলো। কি কারণে জানি ভিডিওটা সাদা আসছে কিছুই বুঝলাম না। প্রথমেই কমেন্টস করেছেন পিয়াল মুখার্জি কলকাতা থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, অঞ্জনা চক্রবর্তী, ঋষিকা বুটিক, ঘরে বাইরে উইথ শিপ্রা, রাজশ্রী ঘোষ, নিশাত কলি, এন ঘোষ কলকাতা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, নাসরিন সুলতানা, সুপ্রিয়া দে, অনুভব পাত্র, রুনা কটাকি, ময়না বিশ্বাস, টিঙ্কু শীল, রীনা শর্মা ফেনী থেকে, সিংহ জোনাকি, অপরাজিতা সমদ্দার, অরুণা মুখার্জি, শম্পা পাল, ইলা সিংহ, উজ্জ্বলা পাল, সবিতা ব্যানার্জি, লতা রানী কীর্তনিয়া, মলিনা সাহা, শেলি হানারি, সুমন শীল সৌদি আরব থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আমার জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে, কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।